বেছে দিতে। স্যার কি কোনো কুমতলব আছে? ভাবতে ভাবতে হঠাৎ গাড়ি থেমে যায়, সাথে সাথে শুকনো ঢোক গেলাম। স্যার, আমরা সিলেট কেন? আমরা না কক্সবাজার যাব। কিন্তু স্যার কিছু বললেন না, আমার দিকে তাকিয়ে বাঁকা হাসলেন শুধু। তারপর তার হাত দিয়ে সামনের চুলগুলো সরিয়ে বলে ওঠেন, সারপ্রাইজ বেবি। বলে আমার কানের পেছনে কি করলেন, সাথে সাথে জ্ঞান হারাই আমি। আর কিছু মনে নেই আমার। চোখ খুলে পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করি আমি কই আছি। বিছানা থেকে ওঠার ট্রাই করি আমি, কিন্তু পারছি না। আমার দুহাত খাটের দুপাশে হ্যান্ডকাপ লাগানো, সাথে দুই পায়ও। এসব কি হচ্ছে আমার সাথে? আর একই হাল আমার। আমি হাত খোলার ট্রাই করছি, কিন্তু পারছি না। শুধু মুচড়ামুচড়ি করছি আর চিৎকার করছি, প্লিজ হেল্প মি। কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাহলে কি আমি সত্যি আর স্যারকে, তাহলে কি সত্যি স্যার আমাকে বেঁচে দিলেন? এবার জোরে জোরে কাঁদতে লাগলাম। আর যদি ইউসুফ ভাইয়া থাকতো, কখনো আমাকে এ হালে পড়তে দিত না। তখনই খট করে দরজাটা খুলে গেল। আমি তাকিয়ে দেখি আপনি লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বসে আছি বাথরুমের হাই কমোটের ওপরে, মুখ চেপে কাঁদছি। কিছু মুহূর্তে পাল্টে গেল আমার জীবন। না চাইতেও হয়ে গেলাম মিসেস বারিশ রেহমান। কি করার ছিল আমার? কিছুই না। হাত পা বেঁধে দিয়েছিল বারিশ নামের নরপিশাচ। কেন এমন করলো আমার সাথে? কিছু বুঝতে পারছি না। মুখ চেপে কেঁদে চলেছি আমি। আর যাই হোক, জোর জবরদস্তি করে বিয়ে করা গেলেও সম্পর্ক করা যায় না, মন থেকে মানানো যায় না। হায় আল্লাহ, এখন কি করব আমি? পথ দেখো আমায়, কিভাবে পালাবো এই হিংস্র মানুষটি থেকে? হ্যাঁ হ্যাঁ, হিংস্র সে। তার এই ভালো মানুষ সুপির পেছনে যে এমন এক পশুত্ব আছে, জানা ছিল না আমার। তখনই খটখট করে ওয়াশরুমের দরজায় শব্দ হলো। মিসেস বারিশ, ওপেন দ্য ডোর। আই সেড ওপেন দ্য ডোর। আমি ভয়ে উঠে দাঁড়িয়ে দেয়ালের সাথে লেগে গেলাম। বারবার তখনকার সেই হিংস্র রূপটা মনে পড়ে যাচ্ছে। কুহু, আমি 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করব। এর মাঝে তুমি যদি না বের হও, তোমার ফ্যামিলির জন্য আই থিঙ্ক বেশি একটা ভালো হবে না এটা। বারিশের কথায় দৌড়ে দরজা খুলে বের হয়ে আসি। এই লোকের ভরসা নেই, যদি সত্যি কিছু করে দেয়। আমি বের হয়ে বললাম, প্লিজ তাদের কিছু করবেন না, আপনি যা বলবেন তাই হবে। বারিশ বাঁকা হেসে বলল, ওকে, দেন খাটের উপর গিয়ে বইয়ের মতো ঘোমটা দিয়ে বসে পড়ো। গো। আমি অসহায়ের মতো তার দিকে চেয়ে রইলাম। সে আবার ধমক ছাড়লো। আমি দৌড়ে খাটের মাঝে ঘোমটা টেনে বসে পড়লাম। বুকটা ধুক 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 করছে খুব। ভয়ে বারবার লোম খাড়া হয়ে যাচ্ছে। বারিশ এবার আমার পাশে বসল, তারপর ঘোমটা উঠিয়ে থুতনির নিচে এক আঙুল দিয়ে উঁচু করলো আর বলল, মাশাআল্লাহ, আমার পিসি বউটাকে সত্যি সত্যি এখন বউ লাগছে। এখন মন চাইছে এখনই খেয়ে ফেলি। কি বউ, খাওয়া শুরু করি? আমি রাগে দুঃখে চুপ করে চোখে জল বিসর্জন দিতে লাগলাম। মেয়েরা এই জিনিসটাই পারে, কারণে অকারণে চোখের জল ফেলতে। বারিশ আমাকে অনেকক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকলো। তারপর আমার গালে তার ঠোঁট ছোঁয়ালো আলতো করে, তারপর অন্য গালে, তারপর নেমে এলো আমার গলায়। সেখানে গাঢ়ভাবে চুমু খেতে লাগলো। তার স্পর্শে কেঁপে উঠছে, মনের মাঝে শরীরে আলাদা শিহরণ দিয়ে উঠছে। আমি খাটের চাদরে খামচে ধরে আছি। শ্বাস নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যাচ্ছে আমার। কিছুক্ষণ পর বারিশ গলা ছেড়ে আমার কাঁধ থেকে ব্লাউজের হাতা নামিয়ে সেখানেও চুমু খেলো কিছুক্ষণ। তারপর কুটুস করে কামড় বসিয়ে দিল। আমি আহ করে চিৎকার করে উঠলাম। সাথে সাথে বারিশ দাঁত কেলিয়ে বলল, নতুন বউয়ের গায়ে লাভ বাইরের চিহ্ন না থাকলে সেই বা কেমন বউ? মানুষ বুঝবে কেন যে আমি তোমাকে আদর করেছি, তাই লাভ বাইর দিচ্ছি। আমি তার কথা শুনে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইলাম। ব্যাটা বলে কি এসব? তখনই বারিশ আমাকে শুয়ে দেয়, আমার দিকে উবু হয়ে ঝুঁকে শাড়ির আঁচল হাত। এবার আমি মিনতি সুরে বলতে লাগি, প্লিজ স্যার, আমার এত বড় সর্বনাশ করবেন না। বারিশ আবার গালে স্লাইড করতে লাগে আর বলল, চিন্তা করছো কেন মিসেস বারিশ? তোমার সর্বনাশ তোমার বড়টাই তো করছে। এটার অধিকার আছে আমার। সোজাভাবে দিলে ভালো, নয়তো রেপিস্ট হতে আমার আপত্তি নেই। এর জন্য কিন্তু কেসও হবে না। বলে আমার শাড়ির আঁচল সরিয়ে দিল। কিছুক্ষণ ওভাবেই চেয়ে রইল। আমি লজ্জায় আমার মুখ ঢেকে ফেলি।
সে তার দুহাত দিয়ে আমার মুখ থেকে দুহাত সরিয়ে দেয় আর বলতে লাগে, লজ্জা পাচ্ছ কেন? পর তো কেউ দেখছে না তোমাকে, দেখছে তো তোমার বর। আদারওয়াইজ হক আছে আমার তোমার উপরে, তোমার শরীরের উপরে। আমি এবার ডুকরে উঠলাম। তাতে যেন তার ভ্রুক্ষেপ নেই। তিনি আমার বুকে মুখ গুজলেন আর লাভ বাইট দিতে লাগলেন। আমি প্রতিবার মুচড়ামুচড়ি করছি তাকে সরাবার জন্য, কিন্তু পারছি না। শারদ চেপে ধরছে। তার প্রতিটা কামড়ে ব্যথায় আহ শব্দ বেরিয়ে আসছে মুখ থেকে। আমি আর সইতে পারছি না এমন অত্যাচার। সত্যি কি বিয়ে নামক সম্পর্ক সব অধিকার পেয়ে যায়? মনে অনুভূতি বলতে কিছুই নেই, আমার চাওয়া পাওয়া বলতে কিছুই নেই। এটা কেমন বিয়ে? কিছুক্ষণ পর টের পেলাম আমার বুকে বারিশের ভারী নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে, শান্তির ঘুম। কিন্তু আমার যে দু চোখে ঘুম নেই। চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। মনে পড়লো তখনের কথা। আপনি? হুম, আমি কুহু। স্যার, আপনি আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? বারিশ যেন আমার কথা কানে নিলেন না, ডিরেক্ট বললেন, কিছুক্ষণের মাঝে আমাদের বিয়ে কুহু। গেট রেডি ফর মিসেস বারিশ রহমান। বারিশের কথায় আমি চোখ বড় বড় করে বললাম, কি যাতা বলছেন আপনি? ছাড়ুন। আমি বাসায় যাব, এখানে আর এক মুহূর্ত না। তুমি যেতে পারবে না কুহু। যেখানে এখন তুমি আছো, এখান থেকে তুমি আমার অনুমতি ছাড়া বের হতে পারবে না। কি করব কি বলবো এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না। তার কথার আগামাথা কিছুই মাথায় ঢুকছে না। আমি বললাম, স্যার এমন কেন করছেন? কি করেছি আমি? হুট করেই স্যার আমার কাছে এসে ওড়নাটা টান মেরে ফেলে দিয়ে আমার গলার কাছে কিছুটা জামা নামিয়ে চুমু দিলেন আর সেই জায়গায় ঘ্রাণ নিতে লাগলেন। তার এমন কাজে কেঁপে উঠলাম আমি। সাথে সাথে স্যার বলে উঠলেন, প্রথম দিন তোমাকে দেখেছিলাম, ওয়াশরুমে নীল পরি লাগছিল তোমাকে। প্রথম দেখাতে লাভ করে ফেলেছি, আর তাই সেদিন কন্ট্রোললেস হয়ে তোমাকে স্পর্শ করে বসি। তারপর থেকে লোক লাগাই তোমার পিছনে। আর ভাগ্যবশত তুমি আমার বিয়ে, যার জন্য তোমাকে পাওয়া সহজ হয়ে যায় আমার। বারিশের কথায় আমি হতভম্ব হয়ে যাই। কি বলছেন তিনি এসব? আমি নিজেকে সামনে বললাম, আমি বিয়ে করব না। স্যারের খট করে রাগ উঠে গেল, কপালের রগগুলো দাঁড়িয়ে গেল। সাথে সাথে তার চোখগুলো জ্বলন্ত শিখার নেয়। তিনি আবার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, তুই করবি না তো ঘাড় করবে। ভালোই ভালো রাজি হয়ে যায়, আবার ভয়ানক রূপটা দেখতে বাধ্য করিস না। আমি তার এই অবস্থা দেখে আর ভয় পেয়ে যাই আর কাঁপা কাঁপা কণ্ঠে বলি, আহা, আমি আপনাকে ভয় পাই না। যা ইচ্ছা করেন, আমি বিয়ে করব না। তিনি আমার কথায় রহস্যময় হাসি দিলেন আর বললেন, ওকে, সেট। বলে সামনের দেয়ালে টিভি অন করে দিলেন। যা দেখে আমি অবাক। আমার ছোট ছোট পরিবার। তখন বারিশ আমার পেছনে এসে আমার গলায় চুমু দিয়ে কানের কাছে বলতে লাগে, কুহু মুনতাসিনের নতুন বিয়ে হয়েছে তাই না? অল্প বয়স, শুনেছি খুব ভালোবাসে তাকে। আচ্ছা, তার জামাই যদি পরলোক গমন করে তাহলে কেমন হয়? আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে সে একটা স্মাইল হাসি দিয়ে বলে, না মানে, যদি লাল শাড়ির বদলে সাদা শাড়ি আপন করতে হয়, কেমন হবে ব্যাপারটা? আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তারপর আবার আমার মাথা ঘুরিয়ে টিভির স্ক্রিনের দিকে ফিরিয়ে বলল, আচ্ছা, তোমার রাহুল ভাইয়ের ওয়াইফ মা হতে চলেছে তাই না? আচ্ছা, পৃথিবীতে আসার আগেই বাপকে হারালে। আচ্ছা, তাও ছাড়ো। তোমার মিরাজ মামা মেয়ে ওর তাই না? সে যদি আর না ফেরে। আচ্ছা, সব বাদ দিলাম। যদি তোমাদের পুরো বাড়িতে বোম ফিট করে দিই, তাহলে সবাই বুম। আমি আর সইতে পারলাম না। প্লিজ প্লিজ এমন করবেন না। আমি রাজি, সব করতে রাজি, যা আপনি বলবেন। বলে কাঁদতে লাগলাম। তখন তিনি আমার পাশে বসে কপালে চুমু খেয়ে বললেন, ও কেমন লক্ষ্মীটি, তুমি যা বলো বের হয়ে যাইছে। কিছুক্ষণ পরে আমাদের বিয়ে হয়ে যায়। নিজেকে আয়নায় খুঁটিয়ে দেখায় ব্যস্ত বারিশ। আজও চুলের নিচে কিছুটা কাটা দাগ রয়ে গেছে, যা গত 7 বছর আগেই ওই অ্যাক্সিডেন্টের চিহ্ন। অথচ কি আশ্চর্যের বিষয় যে ঘটনার কোনো কিছুই মনে নেই তার। না আছে 60টা বছর আগের কোনো কথা তার মনে নেই। যা মনে আছে সব যেন কেমন ধোঁয়াশা। যখনই 7 বছর আগের কথা মনে পড়ে, সাথে সাথে মাথা চেপে ধরে জ্ঞান হারায় বারিশ। কি হয়েছিল 7 বছর আগে কিছুই মনে করতে পারে না আর। তাই ডাক্তার তাকে বারণ করে দেয় মাথায় প্রেশার না দিতে।
তাই আর কখনো তার অতীত সম্পর্কে ঘাটা হয়ে ওঠেনি। সে যখন সুস্থ হয়েছিল তখন শুধু তার দাদু বলেছিল, তুমি আমার নাতি। সে থেকেই তার পরিচয় এটাই, সে বারিশ রেহমান। কিন্তু তাতে যেন সে অসন্তুষ্ট, নিজের এই পরিচয় নিয়ে বরাবরই সন্দিহান। বারিশের যখন অ্যাক্সিডেন্টের কারণ জানতে চায় দাদুর কাছে, তিনি বলেছিলেন, তুমি ছিলে অন্ধকার জগতে রাজ্যের রাজা বা মাফিয়া, যার জন্য বিরোধী দলের লোকেরা তোমার মারার প্ল্যানিং করে, তোমার গাড়ি ব্রেক ফেল করিয়েছিল। সেই দিনের পর থেকেই সেই পথেই চলে যাচ্ছে। বারিশ এবার খাটের কাছে যায়, যেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে তার কুহু। কি মায়া এই বাচ্চা মেয়েটির মুখে। সেদিন একজনের সাথে দেখা করতে গিয়ে ছিল বারিশ রেস্টুরেন্টে, সেখানেই দেখেছিল প্রথম কুহুকে। সাথে সাথে বুকের বাম পাশটা ধুকপুক ধুকপুক করতে শুরু করে। কুহুর মায়াময় মুখখানা দেখে মনে হচ্ছিল তাকে জনম জনম ধরে চিনে সে, চেয়েছিল প্রতিটা মুহূর্ত। কুহুকে সেদিন ওয়াশরুমে দেখে নিজেকে হারিয়ে ফেলেছিল বারিশ, তাই না চাইতে কুহুর খুব কাছে চলে যায় সে, ভালোবাসার পরশ এঁকে দেয় তার গলায়। সেদিনের পর থেকেই কুহুর সম্পর্কে খোঁজ করতে থাকে সে। সবকিছু তখন ধোঁয়াশা হয়ে ওঠে বারিশের কাছে, যখন সে জানতে পারে কুহুর পরিবারের কথা। কারণ কুহুর নিজের সব সত্য থেকে অবগত নেই। বারিশ তখন জানতে পারে কুহুর বড় মামা তার সম্পত্তির লোভে পড়ে তার মা বাবাকে খুন করে ওকে এতিম করে দেয়। যখন কুহুর এসব তার ছোট মাথা জানতে পারে, তখন তাদেরও মেরে ফেলেন তিনি, এমনকি নিজের মাকেও। কিন্তু কুহুর ইউসুফ ভাইয়ের তেমন কোনো খবর নিতে পারেনি বারিশ। যতটুকু জেনেছে, ইউসুফ কার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তার লাশটা আজও পাওয়া যায়নি। কুহুকেও তার মামা উৎপাত খুঁজত মারার জন্য, কারণ কুহুর 22 বছর পড়তেই কুহুর সব সম্পত্তি কুহু পেয়ে যাবে। আর এর আগে কুহুর বিয়ে হলে কুহুর বরের নামে হয়ে যাবে। কুহুর 22 বছর হতে আর 2 দিন বাকি। কুহুকে বাঁচানোটাই যেন বারিশের কাছে সর্বপ্রথম কাজ, কারণ মানুষেরা আর যাই করুক সত্যিকারের ভালোবাসাকে হারাতে চায় না। তাই তো সেদিন মিটিং এর বাহানায় এইখানে নিয়ে আসে আর জোর করে বিয়ে করে নেয়। কারণ বারিশ ভালো করেই জানে কুহুর মনে তার ইউসুফ ভাইয়াই বিচরণ করে, যেখানে সে চাইলেও নিজের জন্য জায়গা করতে পারবে না। তা বারিশ ভালো করে বুঝতে পেরেছে এই কয়েকদিনে। কারণ যতবার সে রাতের বেলায় কুহুর কাছে গিয়েছে, বেচারা কুহু বারিশের ছোঁয়ায় ইউসুফ ভেবে ডুকরে উঠে কেঁদেছে শুধু। প্রথমে রাগ লাগতো বারিশের কাছে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসার মানুষটির মুখে কখনোই অন্য কারো নাম শুনতে না পারে না কেউ। তখন মনে চায় পুরো দুনিয়াটা উল্টে পাল্টে দিতে। যখন জেনেছিল ইউসুফ নামের একটা লোক নিখোঁজ, তখন বারিশ খুশি হয়েছিল খুব। আর কুহুর যখন ইউসুফ ভেবে আঁকড়ে ধরতো তার ঘুমের মাঝে, তখন বারিশের মনে হতো সব সুখ এনেই কুহুর বুকে। এই জায়গাটি, এই একটি জায়গায় যেন এসে তাকে ইউসুফ হয়ে যেতে হয়। কুহুর ঘুমন্ত চেহারা দেখে এসব ভেবে ছোট্ট একটা শ্বাস ছাড়লো বারিশ। তখন চোখ গেল কুহুর পায়ের কাছে। কুহুর পায়ের কাপড় হাঁটু অব্দি উঠে গেছে। কুহুর পায়ে একটা লাল টিয়ার, যা বারিশকে এই মুহূর্তে খুব বাজেভাবে মাতাল করে দিচ্ছে। শুকনো ঢোক গিলল বারিশ। মনের অজান্তেই কুহুর পায়ের কাছে বসে পড়ে সে। বাম হাত দিয়ে স্লাইড করতেই সেখানে কেঁপে ওঠে খুব ঘুমের মাঝে। বারিশের এখন সব বুদ্ধি লোপ পাচ্ছে, মাথায় শুধু একটা কথাই বলে যাচ্ছে, কুহু তো তোর, কুহুর শব্দ তোর, কুহুর মন তোর, কুহুর প্রতিটা অঙ্গ তোর, এমনকি পায়ের সেই দিলটিও তোর, কারণ কুহু তোর অর্ধাঙ্গিনী। বারিশ তাই করলো। তার নরম গোলাপি ঠোঁট দ্বারা সুন্দর টিলটাতে চুমু খেতে লাগলো। প্রথমে ধীরে খেলো, তার গতির বেগ ধীরে ধীরে বাড়তে লাগলো। বারিশ এবার গভীর চুমু দিতে লাগলো। বারিশের কাছে মনে হচ্ছে সে নেশাগ্রস্ত। এই মুহূর্তে যদি তিলটিতে স্পর্শ করতে না পারলে তার জীবন ব্যর্থ। বারিশের মনে হচ্ছে এটি কোনো একটা সুস্বাদু খাবার। বালিশের চুমু এক সময় কামড়ে পরিণত হয়। ঘুমন্ত কুহু চিৎকার করে উঠে বসে, আর তার পায়ের কাছে বারিশকে দেখে ঘাবড়ে যায় সে। তখন বারিশ পাগলের মতন চুমু কামড় দিয়ে যাচ্ছে।
ওর এমন পরিস্থিতিতে কেঁপে উঠছে বারবার। মনের মাঝে আলাদা অনুভূতি দোলা দিচ্ছে। সহ্য করার ক্ষমতা যেন নেই। তার সাথে সাথে ঝটকা মেরে পা সরিয়ে কিছুটা চিল্লিয়ে বলে ওঠে, কি করছেন আপনি? ছাড়ুন। রুমের বারান্দায় দাঁড়িয়ে চারপাশটা দেখে যাচ্ছি। কি সুন্দর মন কাড়া সৌন্দর্য চারপাশ, যেন কেউ সবুজ আবরণ দিয়ে ঢেকে দিয়েছে। বারিশের এই বাসাটা একটা পাহাড়ের মতো উঁচু জায়গা, আবার তার আশেপাশে গোল করে বাউন্ডারি দেয়া, যার আশেপাশে 2-3 কিলোমিটারের মতো ঘর বাড়ি চোখে পড়ছে না আমার। চারদিক এতটাই রোমাঞ্চকর যে অন্য কোনো সময় হলো এখান থেকে যাবার কথা দুবার ভাবতাম, কিন্তু এখন এই মুহূর্তে মাথায় ঘুরছে অন্য। উকি ঝুঁকি দিয়ে যা বুঝলাম, আশেপাশে গার্ডস নেই। কি আশ্চর্য! এখন আমি পালিয়ে গেলে বারিশ তো বুঝতেও পারবে না। ইয়াহু, যেই ভাবা সেই কাজ। ডানে বামে না তাকিয়ে দিলাম এক দৌড়। পাহাড়ের ওপর থেকে নিচে নামার আঁকা বাঁকা রাস্তা দিয়ে ছুটে চলে আসলাম বাউন্ডারির কাছে। কি অদ্ভুত! বাউন্ডারি যে কেউ এপার থেকে ওপারে অনায়াসে যেতে পারবে। মনে মনে হেসে নিলাম কতক্ষণ। তারপর বাউন্ডারি টপকে ওপরে যাওয়ার সময় হঠাৎ করে হুইসেল বেজে উঠল, সাথে আমাকে কজন ঘিরে ফেলল। ভয়ে ঢোক গেলাম আমি। তখনই পেছন থেকে শুনতে পেলাম বারিশের কণ্ঠ। হাই হটি, সারপ্রাইজ কেমন লাগলো? আমি তোমাকে পরীক্ষা করছিলাম আর তুমি ফেল। আমি তার কথায় অবাক হয়ে বললাম, পরীক্ষা? কিসের পরীক্ষা? বারিশ বলল, বিশ্বাসের পরীক্ষা। মানে? মুচকি হাসলো বারিশ, তারপর কিছুটা এগিয়ে এসে সেই হাসি ঝুলিয়ে বলল, আমি জানতাম তুমি ফাঁকা বাসা পেয়ে পালাতে ট্রাই করবে। দেখো, তুমি কিন্তু তাই করলে। আমি বারিশের কথায় আরো অবাক হলাম। তারপর বললাম, কেন করছেন এমন? বারিশ সেই মাতালময় হাসি নিয়ে আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে তোমাকে জ্বালাবো বলে। বলে জোরে হেসে দেয় সে। সোফায় বারিশের মুখোমুখি বসে আছি বললে ভুল হবে। এক প্রকার জোর করে বসিয়ে রেখেছেন মিস্টার বারিশ। এর কি চাই আমার কাছে আমি বুঝি না। তিনি ল্যাপটপে কি যেন করছেন আর আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছেন। তার চোখে চোখ পড়তেই আমি অন্যদিকে ফিরে তাকাচ্ছি। তিনি এবার পূর্ণ দৃষ্টি মেলে তাকালেন আমার দিকে। কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? তিনি দুটো ভ্রু কুঁচকে বলতে লাগেন, তুমি 2-3 দিন যাবত গোসল করো না, যাও ফ্রেশ হও আগে। আমি তার কথায় বিষম খেলাম। তিনি যা তা বলছেন। না তো। কিছুক্ষণ আগেও করেছি। ও হো, তাহলে থাকো, আমি করে আসি। আর হ্যাঁ, পালাবার ট্রাই করবে না, কেমন? লোকটাকে নাড়ছিরা পুরাই ইউসুফ ভাইয়ের ডুপ্লিকেট। এটা কেমন কথা? গোসল করেছি কিনা এখন কি তাকে দেখে গোসল করতে হবে? যত সব। বসে বসে বোরিং লাগছে, তাই হাঁটতে হাঁটতে বাগানে গেলাম। পরিবেশটা সত্যিই খুব সুন্দর। চারপাশে কোনো কলরব নেই, শুধু পাখির কিচিরমিচির। আমি বাগানের পাশে এসে সুইমিং পুলের সামনে পা ভিজিয়ে বসে পড়লাম। ফোনটাও হাতে নেই, নয়তো প্রকৃতির সবকিছু ক্যাপচার করে নিতাম। হঠাৎ করেই কেউ পাশে এসে আমার গা ঘেঁষে বসে পড়লো। আমি হকচকিয়ে তার দিকে তাকাই। বারিশ। বোঝা উচিত ছিল আমার। মিসেস বারিশ, কি করছো? ডিম পাচ্ছি। তা কিভাবে সম্ভব? আমি ভ্রু কুঁচকে বললাম, মানে? তিনি আমার আরো পাশ ঘেঁষে বললেন, আমি তোমাকে তেমন শুইনি, তাহলে ডিম কেমনে পারো? হাও। আমি বিরক্তির সুরে বললাম, জানতো এখান থেকে। বিরক্ত করবেন না আমায়। তা তো হচ্ছে না। আমার 7টা নয়, 5টা নয়, একটা মাত্র বউ। তাকে বিরক্ত না করলে কাকে করব? উহ, ইস রে, ইসি রে। এমন করছেন কেন? এমন করছো কেন? পানিতে ফেলে দেব কিন্তু। পানিতে ফেলে দেবো কিন্তু। আমি এবার চোখ রাঙিয়ে বললাম, জাহান নামে যান আপনি। বলে উঠে যেতে লাগলাম। তখনই তিনি খপ করে হাত ধরে তার কাছে নিয়ে এসে তার নেশাগ্রস্ত কণ্ঠে বলতে লাগে, তুমি সাথে থাকলে হাজারবার যেতে রাজি আছি। আমি তার কথা আর এমন মাতাল চাহনি দেখে কেমন ঘোরে চলে যাচ্ছি। প্রতিবার বারিশ তার কথা দিয়ে যেন আমার চারপাশের ভালো লাগার এক অদৃশ্য দেয়াল গড়ে তুলে দেয়। না চাইতেও তার হাতে মরতে ইচ্ছা হয়। কি ভাবছি এসব? নিজের ভাবনা দূরে ঠেলে দিলাম। বারিশকে ধাক্কার সাথে সাথে পড়ে গেল সুইমিং পুলে। আমি তো ভয় পেয়ে গেছি।
এখন যদি এর জন্য এই বেটা কিছু করে বসে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে হাসতে লাগলো আর জোরে জোরে বলতে লাগে, লাভ ইউ মাই ডিয়ার ওয়াইফ। তারপর তিনি তার পরনের টি শার্ট খুলে ফেললেন। তার বডি দেখে আমি তখনই চোখ যায় তার বাহুতে। সেখানে লাল রঙের একটি জন্ম দাগ, 2 থেকে 3 ইঞ্চি জায়গা জুড়ে। তার এই দাগ দেখে আমি শকড। মুখ দিয়ে বেরিয়ে আসে, আপনার কি ইউসুফ? ইউসুফ ভাইয়া? কারণ একটি মানুষের চোখ আর জন্মদাগ কখনো এক হতে পারে না। প্রথমে ডাউট থাকলেও এখন যেন ক্লিয়ার হচ্ছে। কিন্তু বারিশ কিভাবে ইউসুফ হবে? তার ফেস, আচ্ছা শুনেছি একই রকম মানুষ পৃথিবীতে 2 থেকে 3 জনের মতো থাকে। তাহলে কি আমি ভুল ভাবছি? কিন্তু মানুষের চেহারা না হয় মিল থাকে, কিন্তু জন্ম, চোখ, এসবের মিল। এখন মনে পড়ে আমার সেদিনের কথা। ইউসুফ ভাইয়া একদিন আমাকে জড়িয়ে ধরেছিল। তখন তার কানের লতিতে একটি তিল দেখেছিলাম। সত্যি যদি উনি ইউসুফ ভাইয়া হয় তাহলে তার তিল থাকবে। আমি আর কিছু না ভেবে দৌড়ে পানিতে নেমে তাকে জড়িয়ে ধরলাম। বুঝতে পারলাম সে অবাক হয়েছে, কিন্তু তাতে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে জড়িয়ে ধরে কানের লতিতে চেক করতেই আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। তখন বারিশ আমাকে ধরতে যাবে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে দরজা ঘেঁষে কাঁদতে লাগি। মনের মাঝে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু বলার ভাষা পাচ্ছি না। বারিশ ঘুমিয়ে আছে, বেঘরে ঘুম যাকে বলে। আমি তার মুখের কাছে হাত নিয়ে নাড়লাম, না, সারা শব্দ নেই। এবার তার দিকে ঝুঁকে আবারও ভালো করে তার কানের লতি চেক করলাম। রাইট, তিল আছে। তখনই বারিশ তাকালো। আমি তার এমন হুট করে তাকানোতে ভয় পেয়ে পিছিয়ে যেতেই ধুম করে নিচে পড়ে গেলাম। পড়ে যেতেই বারিশ উঠে বসে আর হাসতে হাসতে বলে, কুহু, আমি তোমারই বর, এত চুরি করে দেখার কি আছে? আসো, আমার পাশে বসে যত ইচ্ছে দেখে নাও, আমি মাইন্ড করবো না। বারিশের মাথায় রাগ লাগলো। আপনি না মরার মতো ঘুমিয়েছিলেন? বারিশ আমাকে টেনে তুলে তার কোলে বসিয়ে বলল। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিলাম। আমি উঠে যেতে বললাম। ও। সে আমাকে আবার টান দিয়ে তার কোলে বসিয়ে 2 হাত দিয়ে কোমর চেপে আটকে দিলেন, যেন আমি আর যেতে না পারি। তারপর আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বললেন, কি হচ্ছিল? তার এভাবে আমাকে স্পর্শ করে আমি কেঁপে উঠছি বারবার। কাপা কাপা কণ্ঠে বললাম, এই কিছু না তো, কই কিছু না তো। মিথ্যা কেন বলছো? মিথ্যে কেন বলবো? তাহলে বলো। আমি কিছুক্ষণ চুপ রইলাম। সত্যিটা কি তাকে বলবো? সে কেমন রিয়েক্ট করবেন? আচ্ছা উনি তো ইউসুফ, তাহলে আমার সাথে ঢং কেন করছেন? সে কি চায় না আমি তার জানি, নাকি সে বোঝে না আমি কতটা পাগল ইউসুফের জন্য? আপনি আমাকে মিথ্যে কেন বললেন? বারিশ ভ্রু কুচকে বলে, আমি কি মিথ্যা বল? আপনি আবার ইউসুফকে কেন লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রেখেছি মানে কি বোঝাতে যাচ্ছ? আমি হাসলাম তার বরাবর দাঁড়িয়ে, তার মুখে 2 হাত রেখে বললাম, এই চেহারার পেছনে লুকিয়ে আছে আমার ইউসুফ। বারিশ এবার অবাক হয়ে চেয়ে রইল। কুহু কি বলছে এসব? তার মাথায় কিছুই ঢুকছে না। কুহু কি তাহলে পাগল হয়ে গেল ইউসুফের শোকে, তাই বারিশকে ইউসুফ ভাবছে? আবারও রাগ লাগছে, মানে চরম রাগ, যা কন্ট্রোল করার মতন না। কিন্তু করতে হবে, নয়তো কুহুকে আঘাত করে বসে যদি। বারিশ দাঁতে দাঁত পিষে রাগ থামাতে ট্রাই করে, আর কুহুকে ধাক্কা দিল। আবারও বলতে লাগলো, আই ইউ ম্যাড? কোন অ্যাঙ্গেলে তোমার মনে হয় আমি ইউসুফ? আমি বারিশ, ইউসুফ নই। আর হ্যাঁ, নেক্সট টাইম ইউসুফের নাম যেন তোমার মুখে না শুনি। সে তোমার অতীত ছিল, আর আমি তোমার বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। বারিশের কথায় কষ্ট লাগলো, কিন্তু আমি যে দমার পাত্র নই। আমি তার কাছে গিয়ে বললাম, কেন এমন করছেন ইউসুফ ভাইয়া? আপনি কি করে সব বলতে পারেন? চেহারা পাল্টে গেলে মানুষ তো পাল্টে না। কি জানা বলছো? আমি বলছি তো, আমি বারিশ রহমান, ইউসুফ নই। আমি এবার কেঁদে দিলাম। তার শার্টে 2 হাত দিয়ে মোট করে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মিথ্যে বলছেন আপনি। আমি কেন মিথ্যে বলবো? কেন মিথ্যে বলছেন আমি কিভাবে বলবো? তাই তো জানতে চাইছি, আমার কাছে লুকিয়ে লাভ কি? আর আপনি কি করে আপনার বাবুই পাখিকে চিনতে পারছেন না? বারিশ থেমে গেল। বাবুই পাখি নামটি সে আরো শুনেছে। মাঝে মাঝে অতীতের পাতা উল্টাতে গেলে এই নামটি ভেসে এসছে পাতা।
চোখের সামনে ঝাপসা স্মৃতি ভাসছে, কিন্তু আফসোস, যতবার ট্রাই করেছে সে ব্যর্থ। বাড়ির সেই অতীতের পাতা আবার উল্টোলো। কানে ভেসে আসলো বাবুই পাখি নামটি, যে মেয়েটি দৌড়ে চলেছে তার পেছনে। কেউ একজন দৌড়চ্ছে, আর মেয়েটি বলে যাচ্ছেন, আপনি ধরতে পারবেন না ভাইয়া, আপনি ধরতে পারবেন না। বারিশের আবার মাথায় তীব্র ব্যথা অনুভব করছে। হাত দুটো মাথায় চলে যায় সাথে সাথে, বারবার চুল টেনে আর্তনাদ করছে। ধীরে ধীরে চোখ দুটো রক্ত লাল ধারণ করছে। বারিশ এবার দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ল মাটি। শরীরের শক্তি যেন হারিয়ে গেছে, অসাড় হয়ে লুটিয়ে পড়ল মুহূর্তেই মাটি। বারিশের এমন হাল দেখে ভয় পাই আমি। কোনো হুঁশ নেই, জানি কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে পানি এনে মুখে ছিটা দিলাম, হুঁশ ফিরছে না। দৌড়ে বাইরে চলে গেলাম, গার্ডকে ডেকে ভেতরে নিয়ে আসলাম। গার্ড বলল, আমি কি করব কিছুই বুঝতে পারছি না। না, এই জায়গা আমার চেনা, তাই বললাম, আমি তো কিছুই চিনি না এখানকার। বলে গার্ড কল করলো কাউকে। তখনই আরো দুজন গার্ড এসে হাজির। সবাই বারিশকে নিয়ে যেতে লাগলো। আমি ছুটলাম তাদের পেছনে। বারিশের মুখটি কেমন ফ্যাকাশে হয়ে আছে, মায়া লাগছে খুব। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে, আমার বাড়াবাড়ির জন্য এমন হলো। হসপিটালের বেডে শুয়ে আছে বারিশ, সুন্দর মুখটা মলিন হয়ে আছে। আমি তার হাত ধরে বসে আছি, ঠিক তেমনই যখন আমার জ্বর উঠত ইউসুফ সারের রাত বসে থাকতো। আর আজ কি হাল তার। ডক্টর বলেছেন মাথায় চাপ পড়ে জ্ঞান হারিয়েছেন। তার মাথায় নাকি খুব বড় চোট পেয়েছিলেন, তারপর থেকেই সে অতীত ভুলে গেছেন। এখন তা মনে করলে সে এমন হয়ে যায়। শুনে বুকটা ধক করে ওঠে আমার। নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছি। কি আশ্চর্য, যার জন্য এতগুলো বছর ওয়েট করেছি সে আমার পাশে। কিন্তু বারিশ, এটাকেই হয়তো কিসমতের খেলা বলে। বারিশ চোখ মেলে কুহুকে তার হাতের উপরে শুয়ে আছে দেখে হেসে দেয়। তার আরেক হাত দিয়ে মাথায় হাত বুলাতে কুহু জেগে যায়, আর তখনই বলতে লাগে, আপনি উঠে গেছেন, এখন কেমন লাগছে আপনার? বারিশ আবারও হাসে। কুহু বারিশের হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দাঁত ডাকছেন কেন? বারিশ সেই হাসি বহাল রেখে বলতে লাগে, আগে যদি জানতাম আমার অসুস্থতায় আমার পিচ্ছি বউটা এতটা হাইপার হবে, তার সাথে তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটবে, তাহলে সে কবেই অসুস্থ হয়ে যেত। আপনি বেশি কথা বলুন। তুমি বলো না তাই? চুপ থাকেন, আমি ডক্টর ডাকি। ডাক্তার থাকতে হবে না, আই এম ফিট অ্যান্ড ফাইন। আর তুমি সাথে থাকলে আমি এমনিতেই সুস্থ থাকবো। বারিশের কথায় চোখ ছলছল করে ওঠে। আবার চোখে দুফোঁটা জল ফেলে বলতে লাগি, আমার কারণেই আপনি আজ হসপিটালে। বারিশ আমার মুখে দুহাত দিয়ে তার কপাল আমার কপালে ঠেকিয়ে বলতে লাগে, ডোন্ট বি আপসেট, দেখো আমি এখন পুরোপুরি সুস্থ, আর ওটা তেমন কিছু না। আই এম সরি বারিশ, আমি জানতাম না এসব। কুহুর মুখে বারিশ নাম শুনে বারিশের বুকটা ধক করে ওঠে। এই প্রথম তার পিচ্চি বউ তার নাম নিল ইউসুফের বদলে। কি যে খুশি লাগছে তার, বলার মতন না। বারিশ কুহুকে নিজের সাথে চেপে ধরে খুব শক্ত করে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার। সত্যি ভালোবাসার মানুষের কাছে অপ্রত্যাশিত কিছুই হুটহাট করে পেয়ে ফেলা মানে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন। বারিশ বলল, কুহু, তুমি জানো না তুমি আমাকে আজ কতটা সুখ দিয়েছো। আমি তার কথায় অবাক হয়ে বললাম, আমি কি করলাম? তুমি আমার নাম ধরে রেখেছো, তো এই জন্যই আমি অনেক খুশি, অনেক খুশি। এখানে খুশি হওয়ার কি আছে? আছে অনেক কিছু, তোমার পিচ্ছি মাথায় কিছুই ঢুকবে না। কেন ঢুকবে না? আপনি বলুন ঢুক। ওকে, আমাকে বলো তো, তুমি আমার নাম ধরে কবে ডেকেছো? আমি তো চুপ করে গেলাম। সত্যি তো, আমি কবে তাকে নাম ধরে ডেকেছি? আমি ওকে স্যার বলে ডাকতাম, আর পরে ইউসুফ বলতাম। কি হলো? বারিশের কথায় ধ্যান ভাঙলো আমার। আমি বললাম, কিছু না, আপনি রেস্ট করুন, আমি ডক্টর ডেকে আসছি। বারিশ কিছু বলল না, আমাকে ছেড়ে দিয়ে মাথা নাড়লো। আমিও বের হয়ে গেলাম। হসপিটাল থেকে বারিশকে বাসায় নিয়ে এসেছি আজ রাতে। 7টা দিন কেটে গেল। এই 7 দিনে বারিশের দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো
আমাকে অতিষ্ঠ করে তুলেছে। একটা মানুষ এত রোমান্টিক কেমনে হয় জানা নেই আমার। তার এই লাভ টর্চার গুলোতে না চাইতেও প্রেমে পড়ে যাচ্ছি। এর মাঝে বারিশ আমাকে অনেক চেষ্টা করেছে পুরোপুরি আপন করে পেতে, কিন্তু আমি কেন জানি পারি না। কোথাও একটা এসে আটকে যাই। তার জন্য বারিশের মনে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেনি সে, কিন্তু আমি খুব বুঝি সে কষ্ট পায়, কিন্তু আমি যে নিরুপায়। বারিশ বলল, এসব কি জানি, কতবার না করেছি হুটহাট জড়িয়ে ধরবেন আমাকে। জেনি বারিশকে ছেড়ে বলল, তোমাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারিনি। জানো, মামি আমাদের বিয়ে ঠিক করেছে। কাদের? উফ, পারিস, না জানার ভান করছো কেন? ইউ নো আমাদের বিয়ে। জেনিকে বলতে না দিয়ে, আমি বিয়ে করে ফেলেছি জানি, সি ইজ মাই ওয়াইফ। বারিশ, তুমি মিথ্যে বলছো আমাকে। তুমি এমন করতে পারো না আমার সাথে। ইউ নো না আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বারিশ ভাবলেশহীনভাবে সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কই, আমার তো কিছু মনে নেই। জেনি এবার কান্না করে বলল। ইউ চিট মি। তখনই বারিশের ফুপি নামতে নামতে বলল, জেনি, রান্না করছিস কেন? আর কুহু, তুমি কখন এলে? আমি সবকিছু আহাম্মকের মতো দেখে যাচ্ছি, কিছুই মাথায় ঢুকছে না। তখন বারিশ আমার পাশে এসে দাঁড়ালো আর বলতেন কি, ফুবি, কুহু আমার ওয়াইফ, আমি ওকে 10 দিন আগে বিয়ে করে দিয়েছি। তখনই বারিশের দাদু এসে বললেন, বারিশের ফুপি বললেন, ওকে বারিশের ঘরে নিয়ে যাও। আমাকে ফুপি বারিশের ঘরে নিয়ে গেল। দেখেই বুঝতে পারছি ফুপির মুখের রং পাল্টে গেছে। ফুপি আমাকে রুমে এনে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে আমার গালে চাপ দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, প্রথম দিন বাসায় এসে আমার ছেলেটার মাথা খেয়ে নিয়েছিস। আমি দেখি তুই এই সংসার কিভাবে করিস। বলেই চলে গেলেন। আমি তখন নিচে পড়ে আছি। মাত্র কি হয়ে গেল বুঝতে পারলাম না, মাথাটা ভন ভন করছে। তো তাতে আমার মাথা ব্যথা নেই। আমি তাকে জড়িয়ে ধরে কানের লতিতে চেক করতেই আমার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তে লাগলো। তখন বারিশ আমাকে ধরতে যাবে, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে অবাক চোখে তাকিয়ে রইলাম। কিছু না বলে দৌড়ে সেখান থেকে চলে এসে রুমের দরজা লাগিয়ে দিয়ে দরজা ঘেঁষে কাঁদতে লাগি। মনের মাঝে এখন হাজারো প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু বলার ভাষা পাচ্ছি না। বারিশ ঘুমিয়ে আছে, বেঘরে ঘুম যাকে বলে। আমি তার মুখের কাছে হাত নিয়ে নাড়লাম, না, সারা শব্দ নেই। এবার তার দিকে ঝুঁকে আবারও ভালো করে তার কানের লতি চেক করলাম। রাইট, তিল আছে। তখনই বারিশ তাকালো। আমি তার এমন হুট করে তাকানোতে ভয় পেয়ে পিছিয়ে যেতেই ধুম করে নিচে পড়ে গেলাম। পড়ে যেতেই বারিশ উঠে বসে আর হাসতে হাসতে বলে, কুহু, আমি তোমারই বর, এত চুরি করে দেখার কি আছে? আসো, আমার পাশে বসে যত ইচ্ছে দেখে নাও, আমি মাইন্ড করবো না। বারিশের মাথায় রাগ লাগলো। আপনি না মরার মতো ঘুমিয়েছিলেন? বারিশ আমাকে টেনে তুলে তার কোলে বসে বলল। ঘুমায়নি, চোখ বন্ধ করেছিলাম। আমি উঠে যেতে বললাম। ও, সে আমাকে আবার টান দিয়ে তার কোলে বসিয়ে দুহাত দিয়ে কোমর চেপে আটকে দিলেন, যেন আমি আর যেতে না পারি। তারপর আমার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বললেন, কি হচ্ছিল? তার এভাবে আমাকে স্পর্শ করে আমি কেঁপে উঠছি বারবার। কাপা কাপা কণ্ঠে বললাম, এই কিছু না তো, কই কিছু না তো। মিথ্যা কেন বলছো? মিথ্যে কেন বলবো? তাহলে বলো। আমি কিছুক্ষণ চুপ রইলাম। সত্যিটা কি তাকে বলবো? সে কেমন রিয়েক্ট করবেন? আচ্ছা, উনি তো ইউসুফ, তাহলে আমার সাথে ঢং কেন করছেন? সে কি চায় না আমি তার জানি, নাকি সে বুঝে না আমি কতটা পাগল ইউসুফের জন্য? আপনি আমাকে মিথ্যে কেন বললেন? বারিশ ভ্রু কুচকে বলে, আমি কি মিথ্যা বল? আপনি আবার ইউসুফকে কেন লুকিয়ে রেখেছেন? আমি লুকিয়ে রেখেছি মানে কি বোঝাতে যাচ্ছ? আমি হাসলাম তার বরাবর দাঁড়িয়ে, তার মুখে দুহাত রেখে বললাম, এই চেহারার পেছনে লুকিয়ে আছে আমার ইউসুফ। বারিশ এবার অবাক হয়ে চেয়ে রইল। কুহু কি বলছে এসব? তার মাথায় কিছুই ঢুকছে না। কুহু কি তাহলে পাগল হয়ে গেল ইউসুফের শোকে? তাই বারিশকে ইউসুফ ভাবছে। আবারও রাগ লাগছে, মানে চরম রাগ, যা কন্ট্রোল করার মতন না, কিন্তু করতে হবে, নয়তো কুহুকে আঘাত করে বসে যদি। বারিশ দাঁতে দাঁত পিষে রাগ থামাতে ট্রাই করে,
আর কুহুকে ধাক্কা দিল। আবারও বলতে লাগলো, আই ইউ ম্যাড? কোন অ্যাঙ্গেলে তোমার মনে হয় আমি ইউসুফ? আমি বারিশ, ইউসুফ নই। আর হ্যাঁ, নেক্সট টাইম ইউসুফের নাম যেন তোমার মুখে না শুনি। সে তোমার অতীত ছিল, আর আমি তোমার বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। বারিশের কথায় কষ্ট লাগলো, কিন্তু আমি যে দমার পাত্র নই। আমি তার কাছে গিয়ে বললাম, কেন এমন করছেন ইউসুফ ভাইয়া? আপনি কি করে সব বলতে পারেন? চেহারা পাল্টে গেলে মানুষ তো পাল্টে না। কি জানা বলছো? আমি বলছি তো আমি বারিশ রহমান, ইউসুফ নই। আমি এবার কেঁদে দিলাম। তার শার্টই দুহাত দিয়ে মোট করে ঝাঁকাতে ঝাঁকাতে বললাম, মিথ্যে বলছেন আপনি। আমি কেন মিথ্যে বলবো? কেন মিথ্যে বলছেন আমি কিভাবে বলবো? তাই তো জানতে চাইছি, আমার কাছে লুকিয়ে লাভ কি? আর আপনি কি করে আপনার বাবুই পাখিকে চিনতে পারছেন না? বারিশ থেমে গেল। বাবুই পাখি নামটি সে আরো শুনেছে। মাঝে মাঝে অতীতের পাতা উল্টাতে গেলে এই নামটি ভেসে এসছে বারবার। চোখের সামনে ঝাপসা স্মৃতি ভাসছে, কিন্তু আফসোস, যতবার ট্রাই করেছে সে ব্যর্থ। বাড়ির সেই অতীতের পাতা আবার উল্টোলো। কানে ভেসে আসলো বাবুই পাখি নামটি। যে মেয়েটি দৌড়ে চলেছে তার পেছনে কেউ একজন দৌড়চ্ছে, আর মেয়েটি বলে যাচ্ছেন, আপনি ধরতে পারবেন না ভাইয়া, আপনি ধরতে পারবেন না। বারিশের আবার মাথায় তীব্র ব্যথা অনুভব করছে। হাত দুটো মাথায় চলে যায় সাথে সাথে। বারবার চুল টেনে আর্তনাদ করছে। ধীরে ধীরে চোখ দুটো রক্ত লাল ধারণ করছে। বারিশ এবার দাঁড়িয়ে থাকতে না পেরে হাঁটু গেড়ে বসে পড়ল মাটি। শরীরের শক্তি যেন হারিয়ে গেছে। অসাড় হয়ে লুটিয়ে পড়ল মুহূর্তেই মাটি। বারিশের এমন হাল দেখে ভয় পাই আমি। কোনো হুঁশ নেই যেন। কি করব বুঝতে পারছি না। তাড়াতাড়ি করে পানি এনে মুখে ছিটা দিলাম। হুঁশ ফিরছে না। দৌড়ে বাইরে চলে গেলাম, গার্ডকে ডেকে ভেতরে নিয়ে আসলাম। গার্ড বলল, আমি কি করব কিছু বুঝতে পারছি না। না, এই জায়গা আমার চেনা, তাই বললাম, আমি তো কিছুই চিনি না এখানকার। বলে গার্ড কল করলো কাউকে। তখনই আরো দুজন গার্ড এসে হাজির। সবাই বারিশকে নিয়ে যেতে লাগলো। আমি ছুটলাম তাদের পেছনে। বারিশের মুখটি কেমন ফ্যাকাশে হয়ে আছে, মায়া লাগছে খুব। নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করছে। আমার বাড়াবাড়ির জন্য এমন হলো। হসপিটালের বেডে শুয়ে আছে বারিশ। সুন্দর মুখটা মলিন হয়ে আছে। আমি তার হাত ধরে বসে আছি। ঠিক তেমনই যখন আমার জ্বর উঠতো, ইউসুফ সারা রাত বসে থাকতো। আর আজ কি হাল তার। ডক্টর বলেছেন মাথায় চাপ পড়ায় জ্ঞান হারিয়েছেন। তার মাথায় নাকি খুব বড় চোট পেয়েছিলেন। তারপর থেকেই সে অতীত ভুলে গেছেন। এখন তা মনে করলেই সে এমন হয়ে যায়। শুনে বুকটা ধক করে ওঠে আমার। নিজের অজান্তে ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছি। কি আশ্চর্য, যার জন্য এতগুলো বছর ওয়েট করেছি সে আমার পাশে। কিন্তু বারিশ, এটাকেই হয়তো কিসমতের খেলা বলে। বারিশ চোখ মেলে কুহুকে তার হাতের উপরে শুয়ে আছে দেখে হেসে দেয়। তার আরেক হাত দিয়ে মাথায় হাত বুলাতে কুহু জেগে যায়। আর তখনই বলতে লাগে, আপনি উঠে গেছেন, এখন কেমন লাগছে আপনার? বারিশ আবারও হাসে। কুহু বারিশের হাসি দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, দাঁত ডাকছেন কেন? বারিশ সেই হাসি বহাল রেখে বলতে লাগে, আগে যদি জানতাম আমার অসুস্থতায় আমার পিচ্ছি বউটা এতটা হাইপার হবে, তার সাথে তার ভালোবাসার বহিঃপ্রকাশ করবে, তাহলে সে কবেই অসুস্থ হয়ে যেতাম। আপনি বেশি কথা বলেন। তুমি বলো না তাই? চুপ থাকেন, আমি ডক্টর ডাকি। ডাক্তার থাকতে হবে না, আই এম ফিট অ্যান্ড ফাইন। আর তুমি সাথে থাকলে আমি এমনিতেই সুস্থ থাকবো। বারিশের কথায় চোখ ছলছল করে ওঠে। আবার চোখে দুফোঁটা জল ফেলে বলতে লাগি, আমার কারণেই আপনি আজ হসপিটালে। বারিশ আমার মুখে দুহাত দিয়ে তার কপাল আমার কপালে ঠেকিয়ে বলতে লাগে, ডোন্ট বি আপসেট, দেখো আমি এখন পুরোপুরি সুস্থ, আর ওটা তেমন কিছু না। আই এম সরি বারিশ, আমি জানতাম না এসব। কুহুর মুখে বারিশ নাম শুনে বারিশের বুকটা ধক করে ওঠে। এই প্রথম তার পিচ্ছি বউ তার নাম নিল ইউসুফের বদলে। কি যে খুশি লাগছে তার, বলার মতন না। বারিশ কুহুকে নিজের সাথে চেপে ধরে খুব শক্ত করে, যেন বুকের সাথে মিশিয়ে ফেলবে। খুশিতে মরে যেতে ইচ্ছে করছে তার।
সত্যি ভালোবাসার মানুষের কাছে অপ্রত্যাশিত কিছুই হুটহাট করে পেয়ে ফেলা মানে আসমানের চাঁদ হাতে পাওয়ার মতন। বারিশ বলল, কুহু, তুমি জানো না তুমি আমাকে আজ কতটা সুখ দিয়েছ। আমি তার কথায় অবাক হয়ে বললাম, আমি কি করলাম? তুমি আমার নাম ধরে ডেকেছ, তো এই জন্যই আমি অনেক খুশি, অনেক খুশি। এখানে খুশি হওয়ার কি আছে? আছে অনেক কিছু, তোমার পিচ্ছি মাথায় কিছুই ঢুকবে না। কেন ঢুকবে না? আপনি বলুন ঢুক। ওকে, আমাকে বলো তুমি আমার নাম ধরে কবে ডেকেছ? আমি তো চুপ করে গেলাম। সত্যি তো, আমি কবে তাকে নাম ধরে ডেকেছি? আমি ওকে স্যার বলে ডাকতাম, আর পরে ইউসুফ বলতাম। কি হলো? বারিশের কথায় ধ্যান ভাঙলো আমার। আমি বললাম, কিছু না, আপনি রেস্ট করুন, আমি ডক্টর ডেকে আসছি। বারিশ কিছু বলল না, আমাকে ছেড়ে দিয়ে মাথা নাড়লো। আমিও বের হয়ে গেলাম। হসপিটাল থেকে বারিশকে বাসায় নিয়ে এসেছি আজ রাতে। 7টা দিন কেটে গেল। এই 7 দিনে বারিশের দুষ্টু মিষ্টি দুষ্টুমিগুলো আমাকে অতিষ্ঠ করে তুলেছে। একটা মানুষের তো রোমান্টিক কেমনে হয় জানেনি আমার। তার এই লাভ টর্চার গুলোতে না চাইতেও প্রেমে পড়ে যাচ্ছি। এর মাঝে বারিশ আমাকে অনেক চেষ্টা করেছে পুরোপুরি আপন করে পেতে, কিন্তু আমি কেন জানি পারি না। কোথাও একটা এসে আটকে যাই। তার জন্য বারিশের মনে কষ্ট পেলেও কখনো প্রকাশ করেনি সে, কিন্তু আমি খুব বুঝি সে কষ্ট পায়, কিন্তু আমি যে নিরুপায়। বারিশ বলল, এসব কি জানি, কতবার না করেছি হুটহাট জড়িয়ে ধরবেন আমাকে। জেনি বারিশকে ছেড়ে বলল, তোমাকে দেখে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, তাই কন্ট্রোল করতে পারিনি। জানো, মামি আমাদের বিয়ে ঠিক করেছে। কাদের? উফ, পারিস, না জানার ভান করছো কেন? ইউ নো আমাদের বিয়ে। জেনিকে বলতে না দিয়ে, আমি বিয়ে করে ফেলেছি জানি, সি ইজ মাই ওয়াইফ। বারিশ, তুমি মিথ্যে বলছো আমাকে। তুমি এমন করতে পারো না আমার সাথে। ইউ নো না আমাদের ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। বারিশ ভাবলেশীনভাবে সোফায় পায়ের উপর পা তুলে বসে বলল, কই, আমার তো কিছু মনে নেই। জেনি এবার কান্না করে বলল। ইউ চিট মি। তখনই বারিশের ফুপি নামতে নামতে বলল, জেনি, রান্না করছিস কেন? আর কুহু, তুমি কখন এলে? আমি সবকিছু আহাম্মকের মতো দেখে যাচ্ছি, কিছুই মাথায় ঢুকছে না। তখন বারিশ আমার পাশে এসে দাঁড়ালো আর বলতেন, ফুবি, কুহু আমার ওয়াইফ, আমি ওকে 10 দিন আগে বিয়ে করে নিয়েছি। তখনই বারিশের দাদু এসে বললেন, বারিশের ফুপি বললেন, ওকে বারিশের ঘরে নিয়ে যাও। আমাকে ফুপি বারিশের ঘরে নিয়ে গেল। দেখেই বুঝতে পারছি ফুপির মুখের রং পাল্টে গেছে। ফুপি আমাকে রুমে এনে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিয়ে আমার গালে চাপ দিয়ে বলল, ছোট লোকের বাচ্চা, প্রথম দিন বাসায় এসে আমার ছেলেটার মাথা খেয়ে নিয়েছিস। আমি দেখি তুই এই সংসার কিভাবে করিস। বলেই চলে গেলেন। আমি তখন নিচে পড়ে আছি। মাত্র কি হয়ে গেল বুঝতে পারলাম না, মাথাটা ভন ভন করছে আমার। তখনই ঘরে বারিশ ঢুকে আর আমাকে ফ্লোরে বসে থাকতে দেখে দৌড়ে কাছে এসে বলে, আর তুমি মাটিতে কেন বসে, উপরে উঠে বসো। আমি বারিশের দিকে ছলছল চোখে তাকিয়ে আছি। এখন যদি ফুপির কথা বলি তাহলে সে কি বিশ্বাস করবে, নাকি ফুপি শুধু রেগে আছে বলে এমন করছেন? হয়তো রেগে আছে বলে। বারিশ আমার চোখের পানি মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? বাসার কথা মনে পড়ছে। বারিশ এই কথায় চল শক্ত করে জবাব দেয়। আজ থেকেই তোমার বাসা, এটাই মনে রাখলেই চলবে, আর সব ভুলে যাও। আমি বারিশের কথায় অবাক হয়ে বললাম, কি যাতা বলছেন? আমার বাড়ির কথা আমি ভুলে যাব? আরে ও ম্যাড! বারিশ রেগে গিয়ে বলল, ইয়েস আই এম ম্যাড। আর যদি তাদের সাথে কোনো সম্পর্ক রাখো, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে গটগট করে চলে গেল বারিশ। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। একদিনে সব কেমন এলোমেলো লাগছে আমার। খাবার টেবিলে বসে আছে সবাই, আমি বাদে। বারিশটা দেখে ভ্রু কুচকে প্রশ্ন করলো। ফুবি, কুহু কই? ফুপি মেকি হাসি দিয়ে বলল। ডেকেছিলাম ওকে, বললো খাবে না। বারিশের রাগ লাগলো। সে তাদের কাজের মেয়েকে উদ্দেশ্য করে বলল, আমাদের খাবার উপরে দিয়ে এসো, বলে আমি উপরে চলে গেলাম।
জেনি খাবার থামিয়ে দিল আর ফুপিকে উদ্দেশ্য করে বলল, মামি, আমি কাল চলে যাব, ভাইয়াকে আসতে বলো। বলে সেও চলে গেল। বাড়ির রুমে ঢুকে দেখে আমি কার সাথে যেন ফোনে কথা বলছি। এতটা মগ্ন যে তার পাশে বারিশ দাঁড়িয়ে আছে সেটা টের পাইনি। বারিশের রাগ লাগলো তাতে। হাত থেকে ফোন নিয়ে বারিশের এমন কাজে আমি অবাক হলাম আর বললাম, এটা কি ধরনের অসভ্যতামি? ফোন দিন আমার। বারিশ খুব গম্ভীর ভাবে বলল। কার সাথে কথা বলছিলে? আমি আমতা আমতা করে বললাম, টিনার সাথে। বারিশের যেন বিশ্বাস হল না। সে কল লিস্ট চেক করতে লাগলো। এটা দেখে আমার গলা শুকিয়ে গেল। বারিশ আমার দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, মিথ্যা বলছো আমার সাথে? তোমাকে মানা করেছি না তোমার পরিবারের সাথে কথা না বলতে? কি হলো, জবাব দিচ্ছ না কেন? শেষের কথাটি ধমকে বলল, যার ফলে আমি কেঁপে উঠলাম। রাগে যেন বারিশের মাথা ফেটে যাচ্ছে। সে আমার ফোন মাটিতে আছড়ে ফেলে সাথে সাথে 2-3 টুকরো হয়ে গেল আমার ফোন। আমি চিল্লিয়ে বললাম, এটা কি করলেন? বারিশ আমার দুগাল চেপে ধরে বললেন, আমি মানা করেছিলাম না তাদের সাথে কথা বলতে, তাহলে কেন বললে? আমার কথার দাম নেই তোমার কাছে? আমি বারিশ থেকে নিজেকে ছাড়িয়ে বললাম, এ কি জন্তুদের মতো ব্যবহার করছেন আমার সাথে? আর আমি আমার পরিবারের সাথে কেন কথা বলবো না? কেন? বারিশ এক হাতে আমার থুতনিতে চেপে ধরে হিসিস করতে করতে বলতে লাগে, আমি না করেছি তাই? আপনি এমন কেন করছেন? ব্যথা পাচ্ছি আমি। ব্যথা পাওয়ার জন্য মিটিয়েছি। আমার কথাটা অমান্য করলে এর থেকে খারাপ তোমার সাথে হবে। তখনই কাজের মেয়ে খাবার নিয়ে আসে, বালিশ টেবিলে রাখি চলে যেতে বলে। আমি তার ব্যবহারে অবাক হচ্ছি। আমার সাথে এত বাজে ব্যবহার করে, এখন তার সাথে খেতে বলছে? কখনো খাবো না। তাই ঘাপটি মেরে বসে রইলাম। তখন বারিশ একটা বাজখাই ধমক মারে, যার জন্য আমার পিলে চমকে যায়। সাথে ফ্রেশ হয়ে এসে বসে তখনই বারিশ এক প্লেটে খাবার বেড়েছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। আমি পানি দিয়ে গিলছি, চোখ দিয়ে পানি পড়ছে আমার, বারবার গলায় খাবার আটকে যাচ্ছে আমার। তখন বারিশ স্বাভাবিকভাবে বলে, ভাবুই পাখি প্লিজ গাড়ে না, আমার কথা কেউ না শুনলে রাগ চেপে যায় মাথায়। আমি কিছু বললাম না, তার দিকে চেয়ে রইলাম। উনি আজ আমাকে বাবুই পাখি বলেছে। সব কষ্ট যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল আমার। তখনই বারিশ আমার চোখের পানি মুছে বলে, আমি সরি, তোমার উপর হাত তোলা উচিত হয়নি আমার। বলে জড়িয়ে ধরলেন। আমি তার কাছে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি হচ্ছে আমার সাথে? বারিশ এমন কেন করছে? ফুপির কথা সব মিলিয়ে মাথা আউলে ঝাউলে হয়ে যাচ্ছে। তখন বারিশ আমার চুলে হাত চালিয়ে বলল, কাল থেকে তুমি ভার্সিটিতে যাবে। আর হ্যাঁ, ভার্সিটি তো ভাষা যাবে, জব আর করতে হবে না। আর হ্যাঁ, তোমার পরিবার থেকে দূরে থাকবে ভাবি পাখি, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না তোমার জন্য। আর হ্যাঁ, ছেলেদের থেকে 100 হাত দূরে থাকবে, কেমন? আমি কি বলবো বুঝতে পারছি না। একদিনে সবকিছু এমন ভাবে পাল্টে যাবে ভাবতেই পারিনি আমি। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনে সব নর্মাল থাকলেও নর্মাল ছিল না আমার ফুপি শাশুড়ি। আমার সাথে তেমন কথা বলতেন না তিনি, এড়িয়ে চলতেন খুব। আবার ইশারা ইঙ্গিতে খুব কথা শোনাতেন তিনি। মাঝে মাঝে বাবা তুলে গালিগালাজ করতেন। খুব কষ্ট হতো, কিছু বলতে পারতাম না। এর মাঝে জেনির ভাই এসে জেনিকে নিয়ে যায়। জেনি হচ্ছে ফুপির পাতানো ভাইয়ের মেয়ে। কোনো এক ট্রেন জার্নিতে পরিচয় হয়েছিল তাদের। জেনির ভাই রনি, যাকে আমার মোটেও ভালো লাগেনি। লোকটার তাকানো আমার জন্য খুব অস্বস্তিকর তৈরি করছিল। তিনি এমন ভাবে তাকাচ্ছিলেন যেন চোখ দিয়ে গিলে খাচ্ছেন। দেখলে মঞ্চে তো জুতা পেটা করি। সত্যি যদি কেউ আমাকে একদিনের জন্য প্রধানমন্ত্রী করত, তাহলে প্রথম আমি এমন ব্যক্তিদের মৃত্যুদণ্ড দিয়ে দিতাম। এমন কিছু মানুষের জন্যই আজকালের মেয়েদের ধর্ষণের শিকার হতে হয়। আফসোস, এমনটা হবার নয়। ছোট্ট শ্বাস বেরিয়ে এলো আমার। বেলকনিতে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। তখনই বারিশ পেছন থেকে জড়িয়ে ধরে বলতেন, কি করছে আমার বাবুই পাখিটা? বারিশের বাবুই পাখি ডাকটা প্রতিবার বুঝিয়ে দেয় ইউসুফ আমার থেকে হারিয়ে যায়নি। তার স্মৃতি হারিয়ে গেলেও তার স্বভাব, আচরণ, ব্যবহার কোনোটাই পরিবর্তন। প্রতিবারের মতো এই ডাকটি মনে দোলা দিয়ে ওঠে। আমি তার দিকে ঘুরে তার গলার পেছনে 2 হাত দিয়ে বেঁধে বলতে লাগি, তেমন কিছু না।
বারিশটা 2 হাত দিয়ে কুহুর কোমরে চেপে দিয়ে তাকে আরো কাছে নিয়ে আসলো আর বলল, তাই বুঝি আমাকে মিস করছিল। আমি ভাব নিয়ে বললাম, আপনি কে যে মিস করবো? বারিশ ভ্রু কুঁচকে মুখে দুষ্টু হাসি নিয়ে বলল, তাই বুঝি। বলে আমাকে সুড়সুড়ি দিতে লাগলো। আমার শরীরে এমনি অনেক সুড়সুড়ি, তার এমন হঠাৎ আক্রমণে আমি অবাক হয়ে যাই। মুহূর্তেই হেসে কোটি কোটি হতে হতে বলি, বারিশ বারিশ আর না, প্লিজ প্লিজ, এবার আমি হাসতে হাসতে মরেই যাব। প্লিজ প্লিজ না বারিশ। বারিশ কুহুর কথা শুনে কুহুকে টাইট করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, বাবুই পাখি এসব আর বলবে না। আমি বলবো না। তোমার মনের কথা আর বলবে না, কষ্ট হয়তো খুব আমার। আচ্ছা বাবা, সরি, এত সেন্টি হচ্ছেন কেন? আমি তো আপনার পাশে। আর কখনো এসব বলবে না। বলেই কুহুর কপালে চুমু খেলো বারিশ। কুহু সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। তখন বারিশ বলল, বাবুই পাখি, আই নিড ইউ। কুহুর সাথে সাথে চোখ মেলে তাকায় তার দিকে। তখন বারিশ নেশাময় কণ্ঠে বলল, প্লিজ। কুহু কিছু বলবে তার আগেই বারিশ কুহুর গলায় মুখ ডুবিয়ে দেয়। কুহু সাথে সাথেই ধাক্কা মেরে দেয়, কিন্তু বারিশ তার নেশাকাতর কণ্ঠে বলে ওঠে, প্লিজ বাবুই পাখি, আজ না করো না। কুহু কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বারিশ, আমার কিছুটা সময় লাগবে, প্লিজ বারিশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বারিশে যেন কুহুর কথা কানে যাচ্ছে না, সে মনে হচ্ছে মাতাল হয়ে যাচ্ছে। কুহু এবার জোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলতে লাগে, প্লিজ বারিশ। বারিশ হয়তো এমন কিছু আশা করেনি। সে ভাবলো কুহু লজ্জা পাচ্ছে, নয়তো ভয়, তাই এমন করছে সে। বারিশ মুচকি হেসে আমার দুগালে হাত রেখে বলতে লাগে, বাবুই পাখি ভয় করছো কারণ আমি আছি তো। বলে এবার ঠোঁটে চুমি দিতে গেল। আমি তাকে ধাক্কাচ্ছি, তার যেন কানে কোনো কথাই যাচ্ছিল না। এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়। এর মাঝে হুট করেই বারিশের গালে আচমকা চর লেগে যায়। চর খেয়ে বারিশ হতভম্ব হয়ে যায়। আমি নিজেই অবাক হয়ে গেলাম, আমি কি করে বসলাম। বারিশ গালে হাত দিয়ে বলতে লাগে, তুমি তুমি ওকে মারলে? কুহু এবার কাঁদো কাঁদো হয়ে বলল, আম সরি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে কেমনে জানি। বারিশ তাকে আর বলতে না দিয়ে হাত উঁচু করে থামিয়ে দেয় আর গম্ভীর গলায় বলে, আমার দোষটা কি বলবে? ভালোবাসার মানুষকে আপন করতে চাওয়াটা কি খুব দোষের? একটা মাস হয়ে গেছে আমাদের বিয়ের, এর মাঝে যতবার তোমাকে কাছে পেতে চেয়েছি ততবার তুমি কিছু না কিছু করেছো। আজ তো আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সত্যি আজকে বারিশকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি বারিশের কাছে যেতেই সে 2 কদম পিছিয়ে যায় আর বলতে লাগে, না, আমার কাছে আসবে না, না আমি তোমার কাছে আসবো। বলে সে বের হয়ে চলে গেল। আমি সেখানেই বসে পড়ে কাঁদতে লাগলাম। 2 হাত দিয়ে নিজের গালে চড় মারতে লাগলাম ইচ্ছে মতো। কি করে বসলাম আমি? নিজের ভালোবাসার মানুষের গায়ে হাত তুললাম। যে হাত দিয়ে মেরেছিলাম সে হাতকে আর রাখবো না। সামনে থাকা কাচের ফুলদানি ভেঙে আমার হাতে ঢুকিয়ে হাত কেটে ফেলি। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে ভেসে যাচ্ছে পুরো ফ্লোর। ধীরে ধীরে আমি সেখানেই শুয়ে পড়ি। চোখের সামনে সব খোলা হয়ে আসছে আমার। তীব্র আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় আমার। চোখ মেলে দেখি সকাল হয়ে গেছে। আমি বেল